হ্যালো 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 স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল কমার্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি মনোজিৎ সরকার, আর আমরা ক্লাস 12 সেমিস্টার 3 বোর্ড এক্সামিনেশনের ট্যাক্সের ক্লাস আজ করব। আর ট্যাক্সের সেমিস্টার 3 একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সাম, কারণ এই চ্যাপ্টারের মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কিছু আমাদের কনসেপ্ট রয়েছে এবং সেখান থেকে অনেক অনেক এমসিকিউ আমাদের আসবে। তো আমরা আজকে করতে চলেছি ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনস চ্যাপ্টারটার মধ্যে দুটো জিনিস আমাদের শিখতে হবে, যে ক্যাপিটাল কথার অর্থ কী এবং সেই ক্যাপিটাল থেকে গেইনস অর্থাৎ লাভ কি করে হয়। তো সবার আগে দেখি দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, এখান থেকে কিন্তু আমাদের এমসিকিউ আসতে পারে যে বর্তমানে কোন আয়কর আইনটি প্রচলিত। দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, এই আইনটি বর্তমানে এখন প্রচলিত। এই আইনের ধারা 45 সেকশন 45 সাবসেকশন 1 অনুযায়ী মূলধনী সম্পত্তির হস্তান্তরের ফলে যে লাভ বা মুনাফা হয় তাকে মূলধনী লাভ বলা হয়। তাহলে আমরা দুটো ওয়ার্ডকে গুরুত্বপূর্ণ হিসেবে মার্ক করব, একটি হলো মূলধনী সম্পত্তি আর আরেকটি হলো হস্তান্তর। তাহলে আমরা কি জানতে পারলাম? আমরা জানতে পারলাম মূলধনী সম্পত্তি প্লাস হস্তান্তর, অর্থাৎ মূলধনী সম্পত্তির হস্তান্তরের ফলে যে লাভ বা মুনাফা হচ্ছে তাকেই আমরা বলি মূলধনী লাভ। আর সেই মূলধনী লাভকেই আমরা এই চ্যাপ্টার্সের মধ্যে আলোচনা করতে চলেছি। সেই লাভ হলে কত টাকা ট্যাক্স দিতে হবে সেই জিনিসটা ক্যালকুলেশন করা আমরা এই চ্যাপ্টার্সের মধ্যে শিখতে চলেছি। এই দুটো ওয়ার্ডকে আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখে নিই যে মূলধনী লাভ হতে গেলে কি কি কন্ডিশন তোমাকে ফুলফিল করতে হবে। প্রথমত, সম্পত্তিটি অবশ্যই মূলধনী সম্পত্তি হতে হবে, কারণ এক্ষুনি দেখলাম মূলধনী সম্পত্তি হস্তান্তর করতে হবে, তাহলে অন্য কোনো সম্পত্তি হলে চলবে না। সম্পত্তিটি অবশ্যই মূলধনী সম্পত্তি হতে হবে, তবেই সেটা আমার ক্যাপিটাল গেইনসের মধ্যে আসবে। মূলধনী সম্পত্তি কাকে বলে আমরা একটু পরে ডিসকাস করব। এরপরে সম্পত্তিটি অবশ্যই হস্তান্তরিত বা ট্রান্সফার হতে হবে। তাহলে প্রথম কন্ডিশন, সম্পত্তিটি মূলধনী সম্পত্তি হতে হবে। দ্বিতীয় কন্ডিশন, হস্তান্তরিত বা ট্রান্সফার হতে হবে। আর হস্তান্তরটি পূর্ববর্তী বছর বা প্রিভিয়াস ইয়ারে হতে হবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে হয়েছে তবেই আমি অ্যাসেসমেন্ট ইয়ার এই বছর আমরা ট্যাক্স ক্যালকুলেশন করা শিখছি। তাহলে এই তিনটে কন্ডিশন যখনই আমার ফুলফিল হবে তখন আমরা বলবো যে সেটা ক্যাপিটাল গেইন, আর সেই ক্যাপিটাল গেইনটাকে ট্যাক্স আমরা ক্যাপিটাল গেইন ট্যাক্স হিসাবে কনসিডার করব। এবার দেখি মূলধনী সম্পত্তি বা ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে। খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে বেশ কিছু আমাদের এমসিকিউ আসবে। বলছে 1961 সালের আয়কর আইনের 2 ক্লজ 14 ধারা অনুযায়ী কয়েকটি ব্যতিক্রম ছাড়া, মানে কিছু বাদ দিয়ে বাকি যে কোনো স্পর্শনীয়, মানে আমরা টাচ করতে পারি, ছুঁতে পারি, চোখে দেখতে পারি, অস্পর্শনীয়, ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, স্থাবর অর্থাৎ ইমুভেবল অর্থাৎ একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যাওয়া যায় না, যেমন বাড়ি জমি, অস্থাবর অর্থাৎ যেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া যায়, যেমন হচ্ছে আমার টিভি, ফ্রিজ, মোটর বাইক, কার এটসেট্রা। তাহলে এই সমস্ত সম্পত্তি কিছু ব্যতিক্রম ছাড়া, অর্থাৎ কিছু আলাদা করে গভর্নমেন্ট বলে দিয়েছে যে এইগুলোকে আমরা ক্যাপিটাল অ্যাসেট বলবো না। এইগুলো ছাড়া দুনিয়ার যত সম্পত্তি, সেটা স্পর্শনীয় হোক, সেটা অস্পর্শনীয় হোক, সেটা স্থাবর হোক, অস্থাবর হোক, সব কিছুই হচ্ছে আমার ক্যাপিটাল অ্যাসেটস। তাহলে দেখো, গভর্নমেন্ট যখন ক্যাপিটাল অ্যাসেটের ডেফিনেশন দিয়েছে তখন সমস্ত অ্যাসেটকে ইনক্লুড করে দিয়েছে। এইবার গভর্নমেন্ট বলছে এর মধ্যে থেকে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলোকে আমি ক্যাপিটাল অ্যাসেট বলবো না। সেইগুলো কি? এক্সপ্লেনেশন 1, অর্থাৎ প্রথমে কোন কোনগুলোকে বাদ দিয়েছে। মূলধনী সম্পত্তি নয় এমন সম্পত্তি সমূহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের এমসিকিউ একটা হলেও আসবেই। প্রথম দেখো, কারবার বা বিজনেসে বা পেশায় বা প্রফেশনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো মজুদ সম্ভার বা স্টক ইন ট্রেড, কাঁচামাল, র মেটেরিয়ালস, ভোগ্যদ্রব্য বা কনজিউমেবলস মূলধনী সম্পত্তি নয়। অর্থাৎ আমরা যে জিনিসের ব্যবসা করছি সেই জিনিসটা যা আমার কাছে স্টক হিসেবে পড়ে থাকবে, ক্লোজিংয়ের স্টক হিসেবে পড়ে থাকছে, সেটা বিজনেসের ক্যাপিটাল অ্যাসেট নয়। তারপরে একটি গাড়ি বিক্রয়কারী ব্যবসায় অবিকৃত গাড়ি মজুদ সম্ভার বা স্টক ইন ট্রেড হিসাবেই গণ্য হয়, তাই এইগুলিও মূলধন সম্পত্তি নয়। ধরো আমার গাড়ি বিক্রি করা কোম্পানি, আমি গাড়ি বিক্রি করে থাকি, তাহলে গাড়িটাই আমার গুডস, গাড়িটাই আমার স্টক। এবার আমি 10টা গাড়ি কিনেছিলাম এই বছর বিক্রি করবো বলে, বছরের শেষে
দুটো গাড়ি এখনো পড়ে রয়েছে, বিক্রি হয়নি। এই দুটো গাড়ি কিন্তু আমার বিজনেসের জন্য ক্যাপিটাল অ্যাসেট বা মূলধনী সম্পত্তি নয়, এটি একটি স্টক ইন ট্রেড। এরপরে গাড়ি বিক্রয়কারী ব্যবসায়ে ব্যবসায়িক প্রয়োজনে বা ব্যক্তিগত কাজে যে গাড়িটি ব্যবহৃত হয় সেটি ব্যবসায়ের মূলধনী সম্পত্তি। বোঝা গেল? ধরো আমি গাড়ি বিক্রয়কারী কোম্পানি, আমি মালিক বিজনেসে, এবং আমি বাড়ি থেকে আসার জন্য বিজনেস আমাকে একটা গাড়ি দিয়েছে। তার মানে একটা ব্যবসায়িক কাজে গাড়িটা ইউজ করছি, এটা বিজনেসের জন্য সম্পত্তি, এটা বিজনেসের ক্যাপিটাল অ্যাসেট। বোঝা গেছে? এরপরে দ্বিতীয় ক্যাটাগরির এক্সপ্লেনেশন, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিকজ এর মধ্যে বেশ কিছু কনসেপ্ট রয়েছে। বলছে কোনো নির্ধারিত নিজের বা তার উপর নির্ভরশীল কোনো পরিবারের সদস্যের ব্যক্তিগত ব্যবহারের অস্থাবর সম্পত্তি, অস্থাবর কথার অর্থ হচ্ছে মুভেবল অ্যাসেট, অর্থাৎ যেটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। তার একটা ভালো উদাহরণ হচ্ছে মোটর গাড়ি বা আমার বাইক। মূলধনী সম্পত্তি বা ক্যাপিটাল অ্যাসেট হিসাবে গণ্য হয় না। তার মানে কি বোঝা গেল? কোনো অ্যাসেসি বা কোনো নির্ধারিত তার নিজের হতে পারে, অথবা তার ফ্যামিলিতে এমন কোনো মেম্বার্স রয়েছে যে আমার ওপর ডিপেন্ডেন্ট, এবং আমাদের পরিবারের সদস্যের ব্যক্তিগত ব্যবহারে, অর্থাৎ আমরা নিজেদের কাজে ব্যবহার করি এমন যে কোনো অস্থাবর সম্পত্তি যেটা মুভেবল, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই সমস্ত সম্পত্তিগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হয় না। বোঝা গেছে কি যায়নি? এবার উদাহরণ কি? বাইক, মোবাইল, ল্যাপটপ, টিভি, এই সমস্ত আমরা নিজেদের ব্যবহারের জন্য ইউজ করে থাকি। তাই বলছে যদি কোনো অস্থাবর সম্পত্তি তার মধ্যে পার্সোনাল এফেক্ট বা ব্যক্তিগত ব্যবহারে ইউজ করা হয়, তাহলে সেগুলোকে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে না। তাই সেগুলোকে বিক্রি করলে তাহলে ক্যাপিটাল গেইনসও হবে না। এবার মজার বিষয়, জেনারেলি সরকার তো বলল যে ব্যক্তিগত ব্যবহার করলে অস্থাবর সম্পত্তিগুলোকে মূলধনী সম্পত্তি বলা হবে না, কিন্তু এর এক্সেপশন বা ব্যতিক্রম হিসেবে বলেছে কয়েকটা উদাহরণ যেগুলোকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হলেও তোমাকে ক্যাপিটাল অ্যাসেট বলা হবে। সেগুলো কি কি, এবং এইগুলো থেকে আমার এমসিকিউ আসে। প্রথম ইম্পর্টেন্ট, আমরা জানি গয়না, সোনার গয়না, ডায়মন্ডের আংটি, এগুলো আমরা নিজের ব্যবহারে ইউজ করে থাকি, কিন্তু এগুলো কতটা মূল্যবান সেই জন্য সরকার বলে দিয়েছে গয়না বা কোনো মূল্যবান অলংকার, জুয়েলারি মূলধনী সম্পত্তি হিসেবে গণ্য হবে যতই এটা আমরা ব্যবহার করি না কেন ব্যক্তিগত কাজে। তাহলে কোনো গয়না আমরা করেছি, সোনার গয়না, সেটা আমরা জানি নিজেরাই পরবো বলে কিনেছি, কিন্তু তবুও সরকার বলছে এটা তোমার একটা ক্যাপিটাল অ্যাসেট। তাই আজকে আমি সোনা কিনেছি, 10 বছর পরে বিক্রি করতে যাব, তারপরে যে লাভটা হবে সেটা আমার ক্যাপিটাল গেইনস, এবং তার উপরে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। এরপরে প্রত্নতাত্ত্বিক সংগ্রহ বা আর্কিওলজিক্যাল কালেকশনস, মাটি খুঁড়ে যে বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যায় সেইগুলো হচ্ছে আমার একটা ক্যাপিটাল অ্যাসেট। আমি এমন বলতে পারি না সেটা আমি কিনেছি বাড়িতে নিজে ইউজ করার জন্য। আমরা দেখে থাকি হাতির দাঁত, ডাইনোসরের দাঁত, এরকম অনেক জীবজন্তুর দাঁত যেগুলো আর্কিওলজিক্যাল থেকে পাওয়া গেছে, সেগুলো লোকে শখের জন্য অনেক কোটি কোটি টাকা দিয়ে কিনে নিজের বাড়িতে দেওয়ালের মধ্যে সাজিয়ে রেখে দেয়। তো লোকে বলতেই পারে আমি তো ব্যক্তিগত কাজে ব্যবহার করি, এত কোটি টাকার মূল্যে একটা সম্পত্তি বিক্রি করেছে, প্রচুর টাকা প্রফিট হয়েছে, আমি ক্যাপিটাল গেইন দেবো না? সরকার বলে দিয়েছে যে এই ধরনের জিনিস কিনলে সেটা ক্যাপিটাল অ্যাসেট হবেই হবে, যতই তুমি বলো না কেন ব্যক্তিগত কাজে ইউজ করেছো। এরপরে ড্রয়িংস, কোনো চিত্র, কোনো একজন আর্টিস্ট আমাকে চিত্র এঁকে দিয়েছে এবং সেটা আমি অনেক টাকা দিয়ে কিনেছি, সেই চিত্রকে অবশ্যই অবশ্যই আমার ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরতে হবে। রঙিন চিত্রাঙ্কন বা পেন্টিংস, ড্রয়িংস আর পেন্টিং মোরাললেস একই। ড্রয়িংস হচ্ছে কালার ছাড়া এমন কোনো ছবি, আর পেন্টিংস মানে হচ্ছে কালার দিয়ে করা। তাই যে কোনো আকারের ছবি আমরা কিনেছি, বাড়িতে শখের জন্য দেওয়ালের গায়ে টানিয়ে রেখেছি, এগুলো বলা হবে ক্যাপিটাল গেইন বা ক্যাপিটাল অ্যাসেট। এরপরে ভাস্কর্য বা স্ক্ল্যাপচার, ঐতিহাসিক বেশ কিছু জিনিস আমরা বাড়ির মধ্যে সাজিয়ে রাখি, সেইগুলো সবই হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য হবে। আর যে কোনো চারুকলা বা এনি আর্ট, আমরা জানি অনেকে বিভিন্ন রকমের সুতো দিয়ে বিভিন্ন ডিজাইন করে জিনিস বানায়, অনেকে অনেক কিছু মাটি খোদায়, মাটি দিয়ে ভালো ভালো জিনিস, পটারির জিনিস বানায়। যে কোনো এনি আর্ট ওয়ার্ক সবই হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরা হচ্ছে। তাহলে ইন জেনারেল সরকার কি বলেছে? বলেছে যে কোনো অস্থাবর সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার করলে সেটাকে আমি ক্যাপিটাল অ্যাসেট বলবো না। যেমন উদাহরণ হচ্ছে বাইক, মোবাইল, ল্যাপটপ, টিভি। কিন্তু কয়েকটা নাম সরকার স্পেসিফিক্যালি বলে দিয়েছে যেগুলো ব্যক্তিগত কাজে ব্যবহার করো বা না করো ক্যাপিটাল অ্যাসেট বলতেই হবে। সেটা কি? গয়না, আর্কিওলজিক্যাল কালেকশন, ড্রয়িংস, পেন্টিং, স্ক্ল্যাপচার, এনি আর্ট। সো ক্লিয়ার? এবার নির্ধারিত নিজের কোনো স্থাবর সম্পত্তি, আমরা এতক্ষণ কথা বলছিলাম অস্থাবর সম্পত্তি বা মুভেবল অ্যাসেট, যেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া যায়। এবার বলছি
যে কোনো স্থাবর সম্পত্তি বা ইমুভেবল, অর্থাৎ যেটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় নিয়ে যাওয়া যায় না, উদাহরণ কি বাড়ি, জমি ইত্যাদি, এগুলোকে অবশ্যই অবশ্যই মূলধনী সম্পত্তি হিসাবে গণ্য করা হয়েছে। তাহলে জমি বাড়ি সর্বদাই একটি মূলধনী সম্পত্তি বা ক্যাপিটাল অ্যাসেট। এরপর এক্সপ্লেনেশন 3, 3 নম্বর ক্যাটাগরি, ভারতের বাইরে অবস্থিত কৃষি জমি মূলধনী সম্পত্তি হিসেবে গণ্য হবে। অর্থাৎ ভারতের বাইরে যে কোনো জায়গায়, আমি একজন ভারতীয়, আমি মনে করো বাংলাদেশে কোনো জমি কিনে রেখেছি, সেখানে চাষবাস হয়, আমি বলতে পারি না ওটা ইন্ডিয়াতে চাষের জমি, তো ছাড় দিন না। ওই জমিটা সরকার বলে দিয়েছে যে সেটা আমার ক্যাপিটাল অ্যাসেট হিসেবেই ধরা হবে এবং সেই জমিটা বিক্রি করলে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। এরপরে বলছে তার মানে ভারতে অবস্থিত কৃষি জমি ক্ষেত্রে কি হবে। এতক্ষণ দেখলাম ভারতের বাইরে অবস্থিত যে কোনো কৃষি জমি আমার ক্যাপিটাল অ্যাসেট। ভারতে অবস্থিত কৃষি জমির ক্ষেত্রে সরকার বলছে যদি ভারতের গ্রামীণ এলাকায় অবস্থিত জমিটা হয় তাহলে সেটা মূলধনী সম্পত্তি নয়। তার মানে ভারতের মধ্যে যদি গ্রাম হয় এবং সেই গ্রামে আমার কোনো কৃষি জমি রয়েছে তাহলে সেটা আমার ক্যাপিটাল অ্যাসেট নয়। কিন্তু গ্রাম ছাড়া যে কোনো জায়গায় ভারতের যদি এটা শহুরে এলাকা হয়, শহর হয়ে থাকে, তাহলে সেই কৃষি জমিটা আমার ক্যাপিটাল অ্যাসেট হিসাবে গণ্য করা হবে। তাহলে ইম্পর্টেন্ট একটা হচ্ছে যদি ভারতে গ্রামীণ এলাকায় কোনো কৃষি জমি থাকে সেটা আমার ক্যাপিটাল অ্যাসেট নয়, কিন্তু ভারতের শহরে যদি আমার কোনো ক্যাপিটাল অ্যাসেট থেকে থাকে তাহলে সেটা আমার ক্যাপিটাল অ্যাসেট হবে, তাহলে সেই জমিটি আমার ক্যাপিটাল অ্যাসেট হবে। এইবার মজার বিষয়, আমরা তো ডেফিনেশন পড়ে জানতে পারলাম যে গ্রামে অবস্থিত কৃষি জমি ক্যাপিটাল অ্যাসেট নয়, শহরে অবস্থিত কৃষি জমি ক্যাপিটাল অ্যাসেট। তো প্রশ্ন হচ্ছে কাকে শহর বলবো, কোন জায়গাটাকে শহর বলবো আর কোন জায়গাটাকে আমি গ্রাম বলবো, এটা কি করে জানবো? সেটা নিচে বলছে তুমি যেখানে থাকো সেই জায়গাটি যদি একটি পৌর নিগম হয়ে থাকে, অর্থাৎ মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকে, যদি সেটা একটি পৌর সংস্থা বা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে হয়ে থাকে, যদি সেটি ক্যান্টনমেন্ট বোর্ডের আন্ডারে হয়ে থাকে, তাহলে সেই এলাকার মধ্যে যত জমি রয়েছে সেগুলোকে ধরে নেওয়া হবে একটি শহুরে জমি এবং সেখানে অবস্থিত সমস্ত সম্পত্তি হচ্ছে আমার একটা ক্যাপিটাল অ্যাসেট। তাহলে এটা হচ্ছে আমার শহর এবং এখানে অবস্থিত সমস্ত কৃষি জমি কি হবে? ক্যাপিটাল অ্যাসেট। বোঝা গেল? তাহলে সরকার কি বলছে যদি মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়া, ক্যান্টনমেন্ট বোর্ড এরিয়াতে তুমি থাকো তাহলে সেই এরিয়ায় যত সম্পত্তি রয়েছে সেগুলো শহুরে সম্পত্তি এবং সেগুলো ক্যাপিটাল অ্যাসেট হিসেবে গণ্য করা হবে। কখন গণ্য করা হবে? যদি সেই এরিয়ার পপুলেশন বা জনসংখ্যা 10,000 বা তার বেশি হয়। নর্মালি কোনো এরিয়াতে 10,000-এর বেশি যদি লোক সংখ্যা থাকে তবেই সেটাকে মিউনিসিপ্যালিটি আখ্যা দেওয়া হয়। তাহলে নর্মালি আমি বলতে পারি মিউনিসিপ্যাল এরিয়া বা ক্যান্টনমেন্ট বোর্ড এরিয়ার সমস্ত সম্পত্তি একটি শহরের সম্পত্তি, অর্থাৎ এটা একটা শহর, তাই সেখানে সমস্ত সম্পত্তিগুলি ক্যাপিটাল অ্যাসেট হবে। এরপরে আমরা দেখছি কেস 2তে বলছে তোমার যে মিউনিসিপ্যাল এরিয়া যেখানে তুমি থাকো সেখানে জনসংখ্যা যদি 10,000 থেকে 1 লাখের মধ্যে হয়, 1 লাখের বেশি নয়, 10,000-এর বেশি কিন্তু 1 লাখের মধ্যে, এরকম কোনো এরিয়া, সেগুলো তো অবশ্যই 10,000-এর বেশি মানে সেগুলো সবই হচ্ছে শহুরে জমি। কিন্তু বলছে এই এরিয়ার বাইরে 2 কিলোমিটার পর্যন্ত আরও এরিয়াকে আমি বলবো শহুরে জমি এবং সেখানে অবস্থিত জমিকেও আমি বলবো ক্যাপিটাল অ্যাসেট। তাহলে ভালো করে বোঝো, পৌর সংস্থায় 10,000-এর বেশি লোক, সেই জমিকে তো ক্যাপিটাল অ্যাসেট বলাই হলো, কিন্তু এর বাইরে আরও 2 কিলোমিটার জায়গাকেও বলা হচ্ছে শহুরে জমি এবং সেখানে অবস্থিত জমিকেও বলা হবে ক্যাপিটাল অ্যাসেট। সেটা কখন? যখন তোমার মিউনিসিপ্যালিটি এরিয়াতে 10,000 থেকে 1 লাখের মধ্যে লোক। এবার হচ্ছে তৃতীয় ক্যাটাগরিতে বলছে তোমার মিউনিসিপ্যাল এরিয়াতে যদি 1 লাখ থেকে 10 লাখের মধ্যে লোক হয় তাহলে বাইরের এরিয়াটা 6 কিলোমিটার পর্যন্ত জায়গাকে আমি বলবো শহুরে জমি এবং সেটাও ক্যাপিটাল অ্যাসেট হিসেবে ধরবো। ভেতরের জমিটা তো অবশ্যই ক্যাপিটাল অ্যাসেট, কিন্তু তার বাইরে 6 কিলোমিটার অবধি জায়গাটাকেও আমি বলবো ক্যাপিটাল অ্যাসেট। আর যদি তোমার মিউনিসিপ্যালিটি এরিয়াতে 10 লাখের বেশি লোক সংখ্যা থাকে তাহলে ভেতরের জমি তো অবশ্যই ক্যাপিটাল অ্যাসেট, কিন্তু তার বাইরে 8 কিলোমিটার পর্যন্ত জায়গাকেও আমি ধরে নেব যে শহুরে জমি এবং সেখানে অবস্থিত কৃষি জমিটাও ক্যাপিটাল অ্যাসেট হিসাবে ধরা হবে। তাহলে বোঝা গেল? তাহলে শহুরে জমি কোনটাকে বলবো? সরকার 4টে কেসের মাধ্যমে ডেফিনেশন দিয়েছে, যেটা আমি গ্রাফের মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝিয়েছি, বইতে এত সহজভাবে দেওয়া নেই। তো আশা করি এই 4টে গ্রাফ দেখলেই তোমার মাথার মধ্যে মনে থাকবে যে কোন জায়গাটাকে আমি শহুরে জমি বলবো, কোন জায়গাটাকে আমি গ্রামের জমি বলবো। তাহলে আমি বলতে পারি এই 4টে জায়গা বাদ দিয়ে ভারতের বাকি জায়গাগুলো সবই হচ্ছে গ্রামের জায়গা, আর সেই গ্রামের জায়গায় অবস্থিত কৃষি জমি আমার ক্যাপিটাল অ্যাসেট নয়। আর লাস্ট বলছে
কেন্দ্রীয় সরকারের বিলিখিত ঋণপত্র বা ডিবেঞ্চার এবং বন্ড মূলধনী সম্পত্তি হিসাবে বিবেচিত হয় না। তাহলে আমার এমসিকিউ তো যদি থাকে, কেন্দ্রীয় সরকার ইম্পর্টেন্ট, যে কোনো সরকার নয়, কেন্দ্রীয় সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যদি কোনো বিলি করে থাকে ঋণপত্র বা ডিবেঞ্চার বা বন্ড, তাহলে সেটাকে আমি মূলধনী সম্পত্তি বলবো না। বোঝা গেছে? তাহলে 4টে এক্সপ্লেনেশন আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে মূলধনী সম্পত্তি কাকে বলে, কখন বলবো, সেগুলো আমার ক্লিয়ার হয়ে গেছে। আমার প্রথম পয়েন্টটা আমার ক্লিয়ার হয়ে গেল যে মূলধনী সম্পত্তি কাকে বলে। এবার বলি ট্রান্সফার কাকে বলে। ট্রান্সফার কথার অর্থ হচ্ছে কি সেল, যে বিক্রি করছি আমরা। তাহলে ট্রান্সফার কথার অর্থ কি? ট্রান্সফার কথার অর্থ হচ্ছে গিয়ে সেল করা। আপাতত তোমরা এইটুকু জেনে রাখো। ট্রান্সফার আরও অনেক রকমের, হতে। সেল এক ধরনের ট্রান্সফার। বার্টার, আমরা জানি আগেকার দিনে যখন টাকা পয়সা ছিল না, তখন লোকেরা একটা জিনিসের বিনিময়ে আর একটা জিনিস কেনা বেচা করতো। এইটাকেও এক ধরনের ট্রান্সফার বলা হয়, যে তোমার বাড়িটা আমাকে দিয়ে দিলে আর আমার জমিটা আমি তোমাকে দিয়ে দিলাম। এটাও কিন্তু এক ধরনের বিক্রি, এটাও এক ধরনের ট্রান্সফার। তাই এই ক্ষেত্রেও কিন্তু ট্রান্সফার হিসেবে কনসিডার করা হবে। তাহলে আমরা একটু আগে দেখেছি মূলধনী সম্পত্তি কাকে বলে, এবং সেই মূলধনী সম্পত্তি ট্রান্সফার হয়েছে এবং তার ফলে প্রিভিয়াস ইয়ারে ট্রান্সফার হয়েছে এবং তার ফলে কোনো মুনাফা বা লাভ আমি আর্ন করেছি, এবং সেটাকে আমি বলবো ক্যাপিটাল গেইন। এইবার আমরা দেখব যে ক্যাপিটাল গেইন কত রকমের হয়। টাইপস অফ ক্যাপিটাল গেইনস। টাইপস অফ ক্যাপিটাল গেইনস দু রকমের হয়। প্রথমত স্বল্প মেয়াদি বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস, আর হচ্ছে দীর্ঘমেয়াদী বা লং টার্ম ক্যাপিটাল গেইনস। এটাও আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকেও এমসিকিউ আসবেই আসবে। আমি খুব সাধারণভাবে সিম্পলভাবে ডেটাটাকে বোঝাচ্ছি, বইতে একটু জটিলভাবে দেওয়া। তোমরা শুধু এই নোটসটাকে লিখে নেবে যেভাবে আমি করেছি, তোমার যে কোনো এমসিকিউ হয়ে যাবে। তো দেখে নাও কি বলছি। সবার প্রথম কন্ডিশন, জেনারেল কন্ডিশন, বলছে যে কোনো মূলধনী সম্পত্তি যদি 36 মাসের কম আমার কাছে থাকে, 36 মাস মানে আমি বলতে পারি 3 বছর, 3 বছর বা 36 মান্থসের কম যদি আমার কাছে থাকে এবং আমি সেটাকে বিক্রি করলাম, তাহলে আমি বলবো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা স্বল্পমেয়াদী ক্যাপিটাল গেইন। যদি 36 মাসের বেশি আমার কাছে ছিল তারপর বিক্রি করেছি, তাহলে সেটাকে বলবো দীর্ঘমেয়াদী বা লং টার্ম ক্যাপিটাল গেইন। এইবার এটা হচ্ছে আমার জেনারেল কন্ডিশন, যে কোনো সম্পত্তির জন্য, যে কোনো মূলধনী সম্পত্তির জন্য 36 মাসটা দেখা হবে। তাহলে 3 বছরের কম হলে শর্ট টার্ম, 3 বছরের বেশি হলে লং টার্ম। এইবার সরকার স্পেসিফিক্যালি কয়েকটা অ্যাসেট বলে দিয়েছে, যেগুলোর ক্ষেত্রে 36 মাস নয়, সেক্ষেত্রে 12 মাস এবং 24 মান্থস দেখা হবে। কোনটা সেটা দেখে নিন। 12 মাসের কম হলে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, 12 মাসের বেশি হলে লং টার্ম ক্যাপিটাল গেইন। কোন কোন সম্পত্তির জন্য সরকার বলে দিয়েছে। বলছে ভারতবর্ষের স্বীকৃত শেয়ার বাজারে তালিকাভুক্ত বা রেজিস্টার করা রয়েছে এরকম ইকুইটি শেয়ার বা অগ্রাধিকারযুক্ত শেয়ার, অর্থাৎ কোনো ইকুইটি শেয়ার বা প্রেফারেন্স শেয়ার যেগুলো শেয়ার মার্কেটে লিস্টেড রয়েছে, সেই সমস্ত শেয়ার যদি আমরা কেনাবেচা করি, তাহলে আমরা 36 মাস নয়, তাহলে সেক্ষেত্রে আমরা 12 মাস দেখব। অর্থাৎ আজকে আমি একটা শেয়ার কিনেছি শেয়ার মার্কেট থেকে, সেটা 1 বছর পরে বিক্রি করে দিয়েছি, তাহলে বলবো লং টার্ম। যদি আমি আজকে কিনে কালকেই বিক্রি করে দিই, অর্থাৎ 12 মাসের মধ্যে, তাহলে আমি বলবো সেটা আমার জন্য শর্ট টার্ম। বোঝা গেছে? দ্বিতীয়, ডিবেঞ্চার বা সরকারি লগ্নিপত্র যদি কেনাবেচা করি, তাহলেও আমরা 12 মাস দেখব। 12 মাসের কম হলে শর্ট টার্ম, 12 মাসের বেশি হলে লং টার্ম। আর বলছে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া বা ইউটিআই বা মিউচুয়াল ফান্ড। ইউটিআই এক ধরনের মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড কি তোমাদের এখন বোঝার দরকার নেই, যারা জানো খুবই ভালো, যারা না জানো আপাতত শুধু নামটা জেনে রাখো। শেয়ারের মতনই একটা জিনিস হয় যেখানে আমরা টাকা ইনভেস্ট করতে পারি। তাহলে ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া বা ইউটিআই এবং মিউচুয়াল ফান্ড আমি কেনাবেচা করছি বা টাকা ইনভেস্ট করছি, যদি সেটা আমি 12 মাসের মধ্যেই বেচে দিই, তাহলে বলবো শর্ট টার্ম। যদি 12 মাসের পরে বিক্রি করি, তাহলে বলবো লং টার্ম। আর হচ্ছে জিরো কুপন বন্ড, এখান থেকে এমসিকিউ আসে। জিরো কুপন বন্ড বলবে 12 মাসের মধ্যে বিক্রি করা হয়েছে, তাহলে শর্ট টার্ম। 12 মাসের পরে বিক্রি করা হয়েছে, তাহলে লং টার্ম। এবারে 24 মান্থসের ক্ষেত্রে দুটো সম্পত্তির কথা বলা রয়েছে। বলছে এমন কোনো শেয়ার যেটা ভারতের শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়, এমন শেয়ার যদি আমরা কেনাবেচা করে থাকি। প্রথমে আমরা কথা বললাম ভারতবর্ষের শেয়ার বাজারে তালিকাভুক্ত এমন শেয়ারের কথা, আর এবার আমরা কথা বলছি তালিকাভুক্ত নয় এমন শেয়ারের কথা। সেই শেয়ার কেনাবেচা করলে আমরা 24 মান্থস বা 2 বছর দেখব। 24 মাসের মধ্যে যদি বেচে দিই, তাহলে বলবো শর্ট টার্ম। 24 মাসের বেশি যদি বেচে দিই, তাহলে বলবো আমরা লং টার্ম। এরপর ইম্পর্টেন্ট বলছে জমি বাড়ি, অর্থাৎ আমার যে কোনো স্থাবর সম্পত্তি বা ইমুভেবল অ্যাসেট, অর্থাৎ যে সম্পত্তিটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া যায় না, এমন কোনো সম্পত্তি যদি আমি কেনাবেচা করি, তাহলে সেক্ষেত্রে আমরা 24 মাস বা 2 বছর দেখব। বোঝা গেছে?
তাহলে উদাহরণ কি, জমি বা বাড়ি। তাহলে যদি কেউ জমি বা বাড়ি বিক্রি করে 2 বছরের মধ্যে, 24 মাসের মধ্যে, তাহলে সেটা হবে শর্ট টার্ম। আর যদি 12 মাস, আর যদি 24 মাসের পর বিক্রি করে তাহলে বলবো লং টার্ম। তাহলে আশা করি কোন সম্পত্তি কখন বিক্রি করলে লং টার্ম হবে আর কখন বিক্রি করলে শর্ট টার্ম হবে আমরা বুঝতে পারলাম। এবার এটা আমার কী কাজে লাগবে? এমসিকিউ এর মধ্যে ডাইরেক্টলি বলতে পারে মান্থ দিয়ে, অথবা ডেট দিয়ে দেবে যে এত তারিখে আমি কিনেছিলাম, এত তারিখে বিক্রি করেছি, তাহলে এটা আমার শর্ট টার্ম না লং টার্ম। তাহলে সবার আগে আমার বুঝতে হবে সম্পত্তিটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, 36 মাসের ক্যাটাগরি, 12 মাসের ক্যাটাগরি, নাকি 24 মান্থসের ক্যাটাগরি। এবার এটা মনে রাখার সুবিধা কি, আমরা শুধুমাত্র এটাকে মুখস্থ করে নেব আর এই দুটোকে মুখস্থ করে নেব, বাকি সবই তো 36 মান্থস। তাহলে এই ক্যাটাগরি হলে 12 মাস, এই ক্যাটাগরি হলে 24 মান্থস, আর বাকি দুনিয়ার যত ক্যাপিটাল অ্যাসেট রয়েছে সবই আমরা 36 মাস দেখব। বোঝা গেছে? এরপরে আমরা চ্যাপ্টারের একদম লাস্ট টপিকে পৌঁছে গেছি। ক্যাপিটাল অ্যাসেট কাকে বলে, ক্যাপিটাল গেইন কাকে বলে, ক্যাপিটাল গেইন লং টার্ম শর্ট টার্ম কখন হয়। এবার আমরা দেখব ক্যাপিটাল গেইন তো হয়েছে, কিন্তু সেটা ক্যালকুলেট কিভাবে করব। তো সবার আগে আমরা যেটা দেখব যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস কিভাবে ক্যালকুলেট করা হয়। তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ক্যালকুলেট করার জন্য প্রথমে আমরা নিতে হবে ফুল ভ্যালু অফ কনসিডারেশন। কনসিডারেশন কথার অর্থ হচ্ছে বিক্রয় মূল্য, সেল, অর্থাৎ যত টাকা আমরা বিক্রি করেছি সেই মূল্যটাকে নেব। এরপর আমরা সেখান থেকে লেস করে দেব যে বিক্রি করার জন্য আমার খরচা কত টাকা হয়েছে, এক্সপেন্ডিচার ইনকার্ড উইথ ট্রান্সফার, অর্থাৎ বিক্রি করার জন্য আমার পকেট থেকে এক্সট্রা কত টাকা খরচা হলো। তাহলে বিক্রি যত টাকা হয়েছে সেখান থেকে বিক্রি করতে গিয়ে খরচা কত টাকা হয়েছে সেটা আমরা বিয়োগ করে দেবো। তারপর কস্ট অফ অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন কথা অর্থ হচ্ছে যবে আমরা এই অ্যাসেটটা কিনেছিলাম সেই পারচেস মূল্যটা, অর্থাৎ কত দামে কিনেছিলাম সেই দামটা। এরপরে কস্ট অফ ইমপ্রুভমেন্ট। ইমপ্রুভমেন্ট কথার অর্থ হচ্ছে পরবর্তীকালে যদি আমি, ধরো মনে করো আমি একটা বাড়ি কিনেছিলাম, সেখানে একতলা বাড়ি ছিল, 2 বছর পরে তারপরে আমি আবার 2তলা বাড়ি করেছি, এই 2তলা করতে যত টাকা খরচা হয়েছে সেটাকেই বলা হয় কস্ট অফ ইমপ্রুভমেন্ট। তাহলে পরবর্তীকালে আমার কত টাকা আরও খরচা হয়েছে সেটাকে বলছি আমরা কস্ট অফ ইমপ্রুভমেন্ট। তাহলে এক কথায় যদি বলি কত টাকায় বিক্রি করেছি সেখান থেকে বিয়োগ করব বিক্রি করতে গিয়ে এক্সট্রা কত টাকা খরচা হয়েছে, বিয়োগ করব হচ্ছে কত দামে আমরা কিনেছিলাম অ্যাকুইজিশন ভ্যালু, আর হচ্ছে ইমপ্রুভমেন্ট, কেনার পরে আমি আরও কত টাকা খরচা করেছি সেটাকে আরও ভালো বানানোর জন্য, একতলা থেকে 2তলা, 2তলা থেকে 3তলা বানানোর জন্য। এটাকে আমরা বলি কস্ট অফ ইমপ্রুভমেন্ট। এবং এগুলোকে বিয়োগ করার পর যেটা থাকবে সেটাকেই আমরা বলবো নেট কনসিডারেশন, অর্থাৎ নেট কত টাকা আমি পেলাম। এবার সেখান থেকে সরকার কিছু ছাড় দেয় আমাকে, বলে যে আমি ট্যাক্স নেব না। সেকশনগুলো কী কী, আন্ডার সেকশন 54B, 54D, 54G, 54GA এটসেট্রা। ওইগুলো ডিটেলসে আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, কারণ এইগুলো তোমাদের অঙ্কের মধ্যেই বলে দেওয়া থাকবে যে 54Bতে এত টাকার ছাড় রয়েছে। তাহলে আমার নেট কনসিডারেশন যা বেরোবে সেখান থেকে আমরা সেই ছাড়টাকে বিয়োগ করে দেবো, এবং যেটা পড়ে থাকবে সেটাই আমরা বলবো ট্যাক্সেবল শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, অর্থাৎ এটাই হচ্ছে আমার ক্যাপিটাল গেইন হয়েছে শর্ট টার্ম। তো একটা অঙ্কের মাধ্যমে আমরা এটা ভালো করে বুঝে নিই। অঙ্কে বলছে মিস্টার মনোজিৎ অ্যাকোয়ার্ড গোল্ড জুয়েলারি অন 16th May 2022, রুপিস 6,50,000 টাকা দিয়ে জুয়েলারি কিনেছে 16ই মে 2022, আর 22 অগস্ট 2024 বিক্রি করে দিয়েছে 9,37,000 টাকায়। আর বিক্রি করার সময় এক্সপেন্সেস ফর ট্রান্সফার হয়েছে 1.5%। তাহলে আরও 1.5% আমার খরচা হয়েছে বিক্রি করার সময়। বলছে ফাইন্ড দ্য ক্যাপিটাল গেইন, কত টাকা আমার গেইন হয়েছে সেটা ক্যালকুলেট করে বলো। তো সবার আগে আমি জানতে হবে যে গোল্ডটা বিক্রি করলাম সেটা আমি লং টার্ম না শর্ট টার্ম, সেটা জানতে হলে বুঝতে হবে যে গোল্ডটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। আমরা একটু আগে যখন পড়লাম তখন দেখলাম যে দেখো এখানে স্পেশাল আইটেম বলে দিয়েছে যার জন্য 12 মাস ফলো করতে হবে। তাহলে এর মধ্যে কোথাও গোল্ড বা জুয়েলারি নেই, 24 মাসের মধ্যে কোথাও গোল্ড বা জুয়েলারি নেই, তাহলে আমি বলতে পারি বাদ বাকি সমস্ত সম্পত্তির মধ্যেই গোল্ড আসছে, আর গোল্ডের জন্য আমরা 36 মাস ক্যালকুলেট করবো। তাই 36 মাসের বেশি হলে বলবো লং টার্ম, 36 মাসের কম হলে বলবো শর্ট টার্ম। এবার আমার এই অঙ্কটার জন্য 2022-এ কিনেছিলাম, 2024-এ বেচেছি, তাহলে 22, 23, 24, তাহলে আমার 3 বছর হচ্ছে না, 36 মাস হচ্ছে না। তোমরা যদি ক্যালকুলেট করে দেখো 2022-এর 5th অর্থাৎ মে মাস থেকে 2024-এর 8th অর্থাৎ অগস্ট মাস পর্যন্ত আমার 36 মাসের কম হচ্ছে। তাই আমি বলতে পারি একটি একটি স্বল্পমেয়াদী মূলধন বা শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেট। বোঝা গেছে? তাহলে এর জন্য আমরা ক্যালকুলেশন করব শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ক্যালকুলেশন। সবার আগে ফুল ভ্যালু অফ কনসিডারেশন, কত দামে আমরা বিক্রি করেছি, তাই 9,37,000 টাকা দিয়ে বিক্রি করেছি, 9,37,000। এরপর কত দামে কিনেছিলাম, অ্যাকুইজিশন করেছিলাম
6,50,000 টাকা দিয়ে, তাহলে বিয়োগ করে দিলাম 6,50,000। ইমপ্রুভমেন্ট, কেনার পরে আর কোনো ইমপ্রুভমেন্ট করেছি কোথাও বলা নেই, তাহলে এটা আমার 0। আর বলেছে বিক্রি করার সময় আমার পকেট থেকে এক্সট্রা খরচা হয়েছে 1.5%, তাহলে বিক্রি করেছি 9,37,000 আর 1.5% এক্সট্রা আরও খরচা হয়েছে, তাহলে 9,37,000 1.5% হচ্ছে 14,055 টাকা। তাহলে আমি বলতে পারি এখান থেকে কত দামে কিনেছিলাম বিয়োগ করলাম, বিক্রি করতে গিয়ে কত টাকা খরচা হয়েছে সেটাও বিয়োগ করে দিলাম, আর ইমপ্রুভমেন্ট কোনো কিছু হয়নি তাই বিয়োগ করার দরকার নেই। পড়ে থাকছে হচ্ছে 2,72,945 টাকা। এটা কি আমরা বলতে পারি শর্ট টার্ম ক্যাপিটাল গেইন। বোঝা গেছে? এবার আমার লাস্ট টপিক লং টার্ম ক্যাপিটাল গেইন। লং টার্ম ক্যাপিটাল গেইনের ফরম্যাট এক্স্যাক্টলি সেম, শুধু একটু চেঞ্জেস। বলছে ফুল ভ্যালু অফ কনসিডারেশন, অর্থাৎ সেল কত টাকায় করেছি, তার থেকে বিয়োগ করব হচ্ছে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। আগের শর্ট টার্মের সময় ছিল শুধু কস্ট অফ অ্যাকুইজিশন, শুধু কস্ট অফ ইমপ্রুভমেন্ট, আর এখন ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট। তো প্রশ্ন হচ্ছে ইন্ডেক্সটা কি, আমরা একটু পরে আসছি। তারপরে যত টাকা বিক্রি করতে গিয়ে খরচা হচ্ছে সেটাকেও বিয়োগ করে দেবো। এই তিনটেকে বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে নেট কনসিডারেশন, আর সেখান থেকে সরকার আমাকে বিভিন্ন সেকশানে ছাড় দেয়, সেই ছাড়টাকে বিয়োগ করে দেবো, পাবো হচ্ছে লং টার্ম ক্যাপিটাল গেইনস। তাহলে এটা হবে আমার লং টার্ম ক্যাপিটাল গেইনস। ক্লিয়ার? তাহলে লং টার্ম ক্যাপিটাল গেইনস আমি পেয়ে গেলাম। তাহলে কত দামে বিক্রি করেছি সেখান থেকে খরচা বিয়োগ করে দাও, ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন বিয়োগ করো, ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট বিয়োগ করো, নেট কনসিডারেশন, সেখান থেকে ছাড়ের অ্যামাউন্ট বিয়োগ করো, পেয়ে যাও লং টার্ম ক্যাপিটাল গেইন। আমরা ইন্ডেক্স কাকে বলে বলছি, আমাদের প্রত্যেক বছর জিনিসের দাম বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে। তাহলে আজ থেকে 5 বছর আগে যে জিনিসটা কিনেছিলাম সেই জিনিসটা ইনফ্লেশনের জন্য, অর্থাৎ মুদ্রাস্ফীতির জন্য, অর্থাৎ টাকার দাম কমে যাওয়ার জন্য জিনিসের দামটা বেড়ে গেছে কিনা। যে জিনিসের দামটা অ্যাকচুয়ালি বাড়েনি, তার মূল্য বাড়েনি, কিন্তু মুদ্রাস্ফীতির কারণে, অর্থাৎ যে জিনিসটা আগে আমি 1,00,000 টাকায় কিনতে পারতাম এখন কিনতে সেই জিনিসটাই 2,00,000 টাকা লাগছে, তাহলে আমি বলতে পারি 1,00,000 টাকার মুদ্রাস্ফীতি ঘটেছে। বোঝা গেল? এই মুদ্রাস্ফীতিটাকেই বলা হয় ইন্ডেক্সেশন। এবার ইন্ডেক্সেশন কোন বছর কী ছিল সরকার বলে দিয়েছে। বলেছে 2001-2 সালকে 100 টাকা ধরা হয়েছে, এবার 100 টাকাটা বেড়ে 105 টাকা হয়ে গেছে 2-3 সালে, তারপরে 109, এরকমভাবে দেখো বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে। এবং এই 100 টাকাটা 2001-2 সালের 2024-25 সালে বেড়ে হয়েছে 363 টাকা। তার কথার অর্থ হচ্ছে গিয়ে আমি 2000 সালে কোনো একটা জিনিস কিনতে যদি আমার 100 টাকা খরচা হতো পকেট থেকে, আজকে সেই জিনিসটাই কিনতে গেলে 363 টাকা লাগবে কিনতে। মানে কত গুণ দাম বেড়ে গেছে তুমি ভেবে দেখো। তাহলে এই যে দামটা বেড়েছে, এটা তো জিনিসের ভ্যালু বাড়ছে না, জিনিসের দাম বাড়ছে, অর্থাৎ মুদ্রাস্ফীতি কমছে, অর্থাৎ টাকার ভ্যালু কমে যাচ্ছে। আগে 100 টাকায় যে জিনিসটা পাওয়া যেত তার ভ্যালু কমতে 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 এমন জায়গায় চলে গেছে সেম জিনিসটা কিনতে গেলে এখন আমার 363 টাকা দিতে হচ্ছে। এটাকে বলা হয় ইনফ্লেশন। তাই কস্ট ইনফ্লেশন ইন্ডেক্স সরকার বানিয়ে দিয়েছে, কোন বছর কত টাকা ছিল সেটা বলে দিয়েছে, আমাদের এটাকে কাজে লাগিয়ে আমার ইন্ডেক্সড ভ্যালুটা বার করতে হবে। সবার আগে দেখি ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কীভাবে বার করব। যত দামে কিনেছিলাম কস্ট অফ অ্যাকুইজিশন মাল্টিপ্লাইড বাই যে বছর বিক্রি করছি ট্রান্সফার ইয়ারের সিআইআই, সিআইআই মানে ইনফ্লেশন রেট। যদি আমি বলি 2024-25 সালে বিক্রি করেছি তাহলে 2024-25 সালেরটা নেব। যদি বলি আমি 2020-21 সালে বিক্রি করেছি তাহলে 2020-21 সালের নেব। ডিভাইড করে দেবো যে বছর কিনেছিলাম সেই বছর ডেটাটা। আমি ধরো বললাম 2021 সালে একটা জিনিস কিনে 2025 সালে বিক্রি করেছি, তাহলে 2025 সালের ডেটাটাকে আমি ওপরে নেব, 2021 সালের ডেটাটাকে আমি নিচে নেব, আর মাল্টিপ্লাই করব অ্যাকুইজিশন ভ্যালুর সাথে, এবং যে ভ্যালুটা বেরোবে সেটাই বলবো ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। সেমভাবে ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্ট, যত টাকা ইমপ্রুভমেন্ট করতে খরচা হয়েছে মাল্টিপ্লাই করে দেবো যে বছর বিক্রি করেছি সেই বছরের সিআইআই ইনফ্লেশন ভ্যালু, আর যে বছর ইমপ্রুভ করেছিলাম সেই বছরের সিআইআই বা ইনফ্লেশন ভ্যালু। এই জিনিসটাকে আমরা একটা অঙ্কের মাধ্যমে বুঝে নেব। তার আগে আমরা একটা ছোট্ট নোট দেখে নিই। জমি বা বাড়ির ক্যাপিটাল নির্ণয়ের ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে জমি বা বাড়ির একটা স্ট্যাম্প ডিউটি ভ্যালু হয়। স্ট্যাম্প ডিউটি ভ্যালু মানে হচ্ছে মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পঞ্চায়েত তোমার বাড়ির দাম ওরা যেটা ভাবছে সেটা। তো স্ট্যাম্প ডিউটি ভ্যালু যদি বিক্রয় মূল্য যে দামে বিক্রি করেছি সেল ভ্যালুর থেকে 110% মধ্যে হয় ক্রয় মূল্যের, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে তুমি ট্যাক্স ফাঁকি দিচ্ছ বলে আমি ধরবো না, কারণ আমরা অ্যাকচুয়াল যে জিনিসের দাম তার থেকে একটু কমে বেচতেই পারি, হয়তো আমি কাস্টমার পাচ্ছি না তাই আমরা কমে বেচছি, কিন্তু অনেকটা ডিফারেন্সে বেচছি, 500 টাকার জিনিস 100 টাকায় বেচছি। তার মানে আমি বলতে পারি আমি কর ফাঁকি দেওয়ার জন্য, কারণ 500 টাকায় বেচলে আমার বেশি প্রফিট হতো, আর বেশি প্রফিট হলে বেশি ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হতো। তাই লোকে অনেক সময় কী করে,
যে জিনিসের অ্যাকচুয়াল যা বিক্রি মূল্য তার থেকে অনেক কম দামে দেখায় যে আমি বিক্রি করেছি, আর বাকিটা লোকে ক্যাশে নিয়ে নেয়। তাই এটা যাতে সরকার ধরতে পারে তাই বলছে যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা ক্রয় মূল্যের 110% বা তার মধ্যে হয় বা তার কম হয় তাহলে কোনো সমস্যা নেই, তাহলে যে দামে তুমি বিক্রি করেছো সেটাকেই আমি সেল কনসিডারেশন বলে ভাববো। সেল কনসিডারেশন মানে কি? এই যে সেল কনসিডারেশন যেটাকে আমরা ভাবছি, এই সেল কনসিডারেশন জমি বা বাড়ির ক্ষেত্রে যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালুর 110%-এর মধ্যে হয় তাহলে আমরা সেল কনসিডারেশনটা সেল ভ্যালুকেই নেব, অর্থাৎ যে দামে আমি বিক্রি করেছি বলে সরকারকে বলছি সেই দামটাই বিক্রি মূল্য বা সেল কনসিডারেশনে ধরা হবে ক্যাপিটাল গেইন ক্যালকুলেশনের সময়। কিন্তু যদি আমি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য জমির স্ট্যাম্প ডিউটি ভ্যালুর থেকে বিক্রয় মূল্য 110%-এর অনেক অনেক বেশিতে হয়, অর্থাৎ সেল ভ্যালু যা তার থেকে স্ট্যাম্প ডিউটি ভ্যালু 110%-এর বেশি, অর্থাৎ আমি বলতে পারি 110%-এর কমে আমি বিক্রি করেছি, তাহলে সেক্ষেত্রে কী করব? যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা 110% অফ সেল ভ্যালুর থেকে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে সরকার বলছে আমি যা দাম বলছি সেই দামে তোমাকে ভাবতে হবে বিক্রি মূল্য, অর্থাৎ স্ট্যাম্প ডিউটি ভ্যালুটাই তখন সেল কনসিডারেশন হয়ে যাবে। তাহলে একবার শর্টে যদি বলি, যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালু সেল ভ্যালুর 110%-এর কম বা 110% যদি হয় তাহলে সেল ভ্যালুটাই হবে সেল কনসিডারেশন। কিন্তু যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা সেল ভ্যালুর 110%-এর বেশি হয় তাহলে স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা হবে সেল কনসিডারেশন। এই জিনিসটাকে আমার মনে রাখতে হবে, এখান থেকে এমসিকিউ আসবে আর আমরা এই পয়েন্টটা যদি না মনে রাখি তাহলে পুরো এমসিকিউটাই কিন্তু ভুল হয়ে যাবে। কারণ যেখানে তোমার স্ট্যাম্প ডিউটি ভ্যালুটাকে সেল কনসিডারেশন ভাবার কথা, তুমি যদি সেল ভ্যালুটাকে ভেবে নাও তাহলে তো আমার অঙ্ক ভুল হয়ে গেল। এবার একটা অঙ্কের মাধ্যমে আমরা এই পয়েন্টটাকেও করব আর লং টার্ম ক্যাপিটাল গেইন ক্যালকুলেশন, এই দুটো পয়েন্ট একটা অঙ্কের মাধ্যমে একসাথে করব। অঙ্কটা বলছে 20/8/2016 তারিখে 12 লাখ টাকায় একটি জমি ক্রয় করেছি, আর 20/2/2025 তারিখে 26,50,000 টাকায় বিক্রয় করেছি, এবং বিক্রয়ের সময় স্ট্যাম্প ডিউটি ভ্যালু ছিল 31,80,000 টাকা। দেখো সরকার বলছে জিনিসটার দাম 31,80,000 টাকা, কিন্তু আমি বিক্রি করছি কত টাকায়? 26,50,000 টাকায়। তাহলে অনেক কমে বিক্রি করছি, দেখতে হবে কত কম। যদি 110%-এর মধ্যে হয় তাহলে কোনো সমস্যা নেই, যদি 110%-এর থেকেও যদি কম হয় তাহলে সেক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ভ্যালুটাই আমরা কনসিডারেশন হিসেবে ধরতে হবে। তাহলে দেখো 20/8/2016 থেকে 20/2/2025, আচ্ছা আমরা জমি বিক্রি করছি, জমি বিক্রির জন্য আমরা কত মাস দেখবো লং টার্ম আর শর্ট টার্ম ক্যালকুলেশন করার জন্য? দেখো এখানে দেওয়া আছে থার্ড ক্যাটাগরি, 24 মাস দেখতে হবে আমার জমির জন্য, জমি বা বাড়ি বিক্রির জন্য 24 মাস বা 2 বছরকে দেখতে হয়। তাহলে দেখো এক্সাম্পলের মধ্যে যে ডেটটা দেওয়া রয়েছে, 16তে কিনেছিলাম 25-এ বিক্রি করেছি, অবভিয়াসলি 2 বছরের অনেক বেশি, 24 মাসের অনেক বেশি, তাহলে এটা একটি দীর্ঘমেয়াদী মূলধনী সম্পত্তি, তাহলে এটা হবে লং টার্ম ক্যাপিটাল গেইন ক্যালকুলেশন। তো সবার আগে দেখে নিই যে স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা সেল ভ্যালুর কত পার্সেন্ট, কীভাবে বেরোবে? পার্সেন্টেজ অফ স্ট্যাম্প ডিউটি ভ্যালু ইজ ইকাল টু স্ট্যাম্প ডিউটি ভ্যালু ডিভাইড বাই সেল ভ্যালু। তাহলে স্ট্যাম্প ডিউটি ভ্যালু যত টাকায় ডিভাইড বাই সেল ভ্যালু ইন্টু 100 করলেই পার্সেন্টেজ পেয়ে যাবো। তাহলে আমি 31,80,000 টাকা সরকার বলেছে ভ্যালু, আমি বিক্রি করেছি 26,50,000 টাকা, তাই 31,80,000-কে 26,50,000 দিয়ে ভাগ করবো ইন্টু 100, আমরা পাচ্ছি 120%। তাহলে 110%-এর অনেক বেশি, তাহলে এই ক্ষেত্রে সেল কনসিডারেশন আমরা কোনটাকে ভাববো? স্ট্যাম্প ডিউটি ভ্যালুটাকেই ভাববো। তাহলে এই ক্ষেত্রে স্ট্যাম্প ডিউটি ভ্যালু ইজ ইকাল টু সেল কনসিডারেশন। তাহলে ক্যালকুলেশন কীভাবে হবে? ফুল ভ্যালু অফ কনসিডারেশন স্ট্যাম্প ডিউটি ভ্যালুটাকেই ভাবছি, তাই 31,80,000 টাকা লেস করে দেবো বিক্রি করতে গিয়ে কত টাকা খরচা হয়েছে। আমার অঙ্কে বিক্রি করতে গিয়ে কত টাকা খরচা হয়েছে কোথাও কিছু বলা নেই, তাহলে 0 টাকা, তাহলে আমি কোনো কিছুই নেই। এরপরে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, প্রশ্ন হচ্ছে আমি কিনেছিলাম কত টাকায়? আমি কিনেছিলাম 12 লাখ টাকায়, এই 12 লাখ টাকার ইন্ডেক্স ভ্যালু বার করতে হবে। তাহলে 12 লাখ টাকা ওপরে যাবে কোন বছর বিক্রি করেছি, বিক্রি করেছি 2025 সালে, আর 2025 সালের ডেটা দেখো 2024-25 সালে বলেছে 363 টাকা হচ্ছে আমার ইন্ডেক্স ভ্যালু। তাহলে আমি কি করব? ওপরে লিখবো 363 টাকা, যে বছর বিক্রি করেছি সেই বছরের ইন্ডেক্স ভ্যালু, ডিভাইড বাই যে বছর কিনেছিলাম সেই বছর ইন্ডেক্স ভ্যালু। কিনেছিলাম কত তারিখে? 2016-তে, 8/2016, তাহলে আমি 2016-17 ভ্যালুটা দেখবো। তাহলে 2016-17-তে কত ছিল? 2016-17 ছিল 264, তাহলে ডিভাইড করবো 264 দিয়ে। তাহলে যত দামে কিনেছিলাম মাল্টিপ্লাইড বাই যে বছর বিক্রি করছি সেই বছরের ইন্ডেক্স ভ্যালু, ডিভাইড বাই যে বছর কিনেছিলাম সেই বছরের ইন্ডেক্স ভ্যালু, আমরা যে ভ্যালুটাকে পাবো 16,50,000 টাকা, এটাই হচ্ছে আমার ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন। বোঝা গেছে? এরপরে ইন্ডেক্স কস্ট অফ ইমপ্রুভমেন্টও বার করতে হবে। তাহলে আমার অঙ্কে দেখো কেনার পরে আর কোনো ইমপ্রুভ করেছি, কিছু বলেনি, তাহলে ইমপ্রুভমেন্টের কিছু নেই, তাহলে ইমপ্রুভমেন্টটাও 0 হয়ে গেল। তাহলে সেল ভ্যালু থেকে
এক্সপেন্সেস কিছু বাদ দেওয়ার নেই, ইন্ডেক্স ভ্যালুটাকে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশনটাকে বাদ দিয়ে দেবো, আমরা পেয়ে গেলাম লং টার্ম ক্যাপিটাল গেইন 15,30,000 টাকা। তাহলে আশা করি ক্যাপিটাল গেইনসের দুটো গুরুত্বপূর্ণ অঙ্ক আমি করিয়ে দিয়েছি, তার মধ্যে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। ক্যাপিটাল গেইন একটি গুরুত্বপূর্ণ একটি জটিল চ্যাপ্টার, আমি সেটি খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি কোনো পয়েন্টে তোমাদের ডাউট নেই। এরপরেও যদি তোমার কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। আমাদের ট্যাক্সের ক্যাপিটাল গেইনটা কমপ্লিট হয়ে গেল, আর মাত্র একটা চ্যাপ্টার পড়ে রয়েছে, সেটা হচ্ছে আদার সোর্সেস। এটাকে কমপ্লিট করলেই আমরা ক্লাস 12 সেমিস্টার 3 বোর্ডের এক্সামিনেশনের সমস্ত সিলেবাস কমপ্লিট করে নেব। নেক্সট ক্লাস 2-3 দিনের মধ্যেই করিয়ে দেবো, তাহলে তোমার ট্যাক্সের ক্লাস শেষ হয়ে যাবে, কস্টের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, অ্যাকাউন্টসের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তোমরা শুধু কনসেপ্ট ক্লিয়ার করবে, এমসিকিউ প্র্যাকটিস করবে, আর এরপরে আমি পরের সপ্তাহ থেকে এমসিকিউ সিরিজের ক্লাস নিয়ে আসবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।